নমস্কার বন্ধুরা, সমীকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার পড়ব, সলিউশনস। এর আগের চ্যাপ্টারে আমরা কেমিস্ট্রির পিওর সাবস্টেন্স এবং মিক্সচার এগুলো আলোচনা করেছি এবং স্টেট অফ ম্যাটারও আলোচনা করেছি। তো মিক্সচারের ভিতরে আমরা দেখেছিলাম কি হোমোজেনিয়াস মিক্সচার এবং হেটেরোজেনিয়াস মিক্সচার। তো এখানে দ্রবণ দ্রবণকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ট্রু সলিউশনস এবং আরেকটা কি কোলোইডাল সলিউশনস। ট্রু সলিউশনস এর এক্সাম্পল যদি বলি আমি, যে জলের ভিতর আমি যদি চিনি মেশাই বা লবণ মেশাই তাহলে যে দ্রবণ তৈরি হয় তাকে আমরা প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশনস বলবো। কেন ট্রু সলিউশনস? কারণ কমপ্লিটলি হোমোজিনিয়াস। ঠিক আছে, আমি ধরো এই যে একটা বিকারে জল রাখা আছে এবং এর ভিতর ধরো আমি 1 চামচ আহ, আহ, চিনি মিশিয়ে দিলাম। 1 চামচ একটু চিনি মিশিয়ে দিলাম যেখানে তাহলে চিনি এবং এই জল এর যে মিক্সচারটা, এর আমি যেখানেই দেখি না কেন, এখানে দেখি বা এখানে দেখি, সব জায়গায় চিনি আর জলের অনুপাতটা সমান থাকবে। তাই একে, আর চিনিটা জলে পুরোপুরি ডিজলভ হয়ে যাবে, যার জন্য একে ট্রু সলিউশনস বলা হচ্ছে। ঠিক আছে, তো ট্রু সলিউশনসের দুটো আহ, দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে সলিউট আর একটা কি সলভেন্ট। যার ভিতরে চিনিটা দ্রবীভূত হচ্ছে তাকে আমরা সলভেন্ট বলবো, আর যেটা দ্রবীভূত হচ্ছে তাকে আমরা সলিউট বলবো। বাংলায় সলভেন্টকে সলিউটকে দ্রাব্য এবং সলভেন্টকে দ্রাবক বলা হয়। ঠিক আছে, আর একটা কি কলোইডাল সলিউশনস। এটা কি হেটারোজিনিয়াস মিক্সচার, এটা হোমোজিনিয়াস মিক্সচার, আর এটা হেটারোজিনিয়াস মিক্সচার। এরও দুটো পার্ট আছে সলভেন্টের মতো। যেমন এখানে যদি বলি জল, ওয়াটার, এটা সলভেন্ট, আর সুগার বা সল্ট এটা সলিউট। এর সঙ্গে তুলনা করে দেখো, একটাকে বলা হয় ডিসপার্স ফেজ ফেজ আর একটাকে বলা হয় মিডিয়াম। একটাকে ডিসপার্স ফেজ বলছি, একটাকে ডিসপার্স মিডিয়াম বলছি। আমি যদি ট্রু সলিউশনসের সঙ্গে তুলনা করি, তাহলে যদি ধরো আমরা কাদামাটির এক্সাম্পল যদি দিই, তো কাদামাটিতে কি হচ্ছে, কাদামাটিতে কি থাকে, জল থাকে আর মাটির কণা থাকে। তো জলটাকে আমি এখানে বলবো ডিসপার্স মিডিয়াম, আর যে সলিড পার্টিকেল, সলিড যে মাটির পার্টিকেল আছে সেটাকে ডিসপার্স ফেজ বলবো। ঠিক আছে, একদম এর মতোই। শুধু ডিফারেন্সটা কি, এটা হোমোজেনিয়াস পুরোপুরি ডিজলভ হয়ে যায়, এটা পুরোপুরি ডিজলভ হয় না। আর মিক্সচারটা হেটেরোজিনিয়াস, মানে কি সব জায়গায় কাদামাটির আমি যদি এক পাশ থেকে নিই, সেখানে যে জল আর মাটির যে রেশিও, বা আরেক জায়গা থেকে যদি নিই সেখানে জল আর মাটির রেশিওটা এক থাকবে না, সেই জন্য একে হেটেরোজিনিয়াস বলা হচ্ছে। তো আমরা এখানে ট্রু সলিউশনসের কিছু পয়েন্ট দেখবো, তারপরে আমরা পুরোপুরি কোলোইডাল সলিউশনস নিয়ে ডিসকাস করব। এক্সামে এখান থেকে বেশি কোশ্চেন আসে। ট্রু সলিউশনসে যে সলিউট পার্টিকেল থাকে তার যে ডায়ামিটার, সেটা লেস দেন 1 ন্যানোমিটার বা 1 ন্যানোমিটারের ইকুয়াল থাকে, যেটা খুব ভেরি ভেরি স্মল। যার কারণে ট্রু সলিউশনসের এই সলিউট পার্টিকেলকে মাইক্রোস্কোপেও দেখা যায় না।
এর যে কনসেন্ট্রেশন, ট্রু সলিউশনসের ভিতর সলিউটের কনসেন্ট্রেশন, সেটা নর্মালি মাপা হয় ppm দিয়ে, পার্টস পার মিলিয়ন, পার্সেন্টেজ অফ মাস অর ভলিউম, মোলারিটি, নর্মালিটি, মোলালিটি অথবা মোল ফ্র্যাকশন, এইসবের মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা এখানে ভিডিওটা তৈরি করছি আপকামিং এক্সাম, যেমন রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি এবং আরআরবি জেই এই ভিত্তিতে, যার কারণে আমরা এক্সাম ওরিয়েন্টেড যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই ডিসকাস করছি। এগুলো ডিটেলে, এগুলো মোলারিটি এগুলো কি ডিটেলে যাচ্ছি না। আর এখানে ট্রু সলিউশনস মাপার যে কমন যে মেজার কনসেন্ট্রেশন মাপার, সেটা হচ্ছে কি ppm, পার্টস পার মিলিয়ন। মানে 1 মিলিয়ন সলভেন্টে সলিড পার্টিকেল কতটুকু আছে। আমরা যে জল খাই, শরীরের পক্ষে সব থেকে ভালো মিনারেল ওয়াটার, তো সেই মিনারেলের যে কনসেন্ট্রেশন, সেটা থাকা উচিত আইডিয়াল 50 to 300 আইডিয়াল। কিন্তু হু এর নির্দেশ অনুযায়ী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী আপ টু 500 ppm জলও কনজিউম করা যেতে পারে। কিন্তু আমি বলবো, তোমরা যদি যে জল খাও, সেই জল অবশ্যই ppmটা চেক করে নেবে। ppm মিটার পাওয়া যায় 250 টাকা 300 টাকা দাম এরকম। যে 100 থেকে 300 এর ভিতরে যদি তোমরা জল খাও, তাহলে তোমাদের শরীরের জন্য সব থেকে ভালো। জলটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা চেক করে নেবে। তো তারপর দেখো, ট্রু সলিউশনস আর স্টেবল অ্যান্ড ডু নট সেটেল আউট। স্টেবল অ্যান্ড ডু নট সেটেল আউট মানে থিতিয়ে পড়ে না। চিনির জল ধরো আমি আজকে কোথাও রেখে দিলাম, বা লবণ জল আজকে রেখে দিলাম, কালকে সকালেও যদি আমি দেখি সে লবণ জলটা একই রকম দেখা যাবে, লবণটা নিচে থিতিয়ে পড়বে না। তার মানে কি এটা স্টেবল এবং সেটেল আউট হয় না। ঠিক আছে। অ্যালাউ লাইট টু পাস থ্রু। দ্রবণের ভিতর দিয়ে লবণ জল বা চিনি জল, এই দ্রবণের ভিতর দিয়ে লাইট ডাইরেক্ট পাস করে চলে যাবে, যার কারণে এটাকে স্বচ্ছ দেখায়। আর যেহেতু এর মলিকুল সাইজ লেস দেন 1 ন্যানোমিটার, সেই কারণেই এটা লাইটকে স্ক্যাটার করে না, বা লাইটের যে ফোটন কণা আছে তাকে বাধা দেয় না, পাস হয়ে যেতে পারে। এরপর আমরা কলোয়েডাল সলিউশনস দেখব। কলোয়েডাল সলিউশনস এর ফার্স্টে সংজ্ঞাটা দেখে নাও। Heterogeneous mixture in which microscopically dispersed insoluble particles of one substance are suspended throughout another substance. Heterogeneous mixture in which microscopically dispersed insoluble particles. মাইক্রোস্কোপিক্যালি তার মানে যে কোলোয়েডাল সলিউশনসের যে পার্টিকেল যেটা সাসপেন্ডেড থাকে, সেটা মাইক্রোস্কোপিক্যালি ভিজিবল। ঠিক আছে। যেটা সলিউট বা সলিউট যেটা ছিল, সেটা কিন্তু মাইক্রোস্কোপিক্যালি ইনভিজিবল ছিল। ঠিক আছে। ইনসলিবল পার্টিকেল, ইনসলিবল মানে এটা কমপ্লিটলি সলিবল না, সাসপেন্ডেড অবস্থায় থাকে। মানে কি, যে ডিসপার্স মিডিয়াম যেখানে আছে, তার যে মলিকুল আছে সেখানে ঝোলানো অবস্থায় আছে। আচ্ছা, আবার দেখো, হোমোজেনিয়াস মিক্সচার ইন হুইচ মাইক্রোস্কোপিক্যালি ডিসপার্সড ইনসলিবল পার্টিকেল অফ অন সাবস্টেন্স, যেটাকে আমরা ডিসপার্স ফেজ বলছি, আর সাসপেন্ডেড থ্রুআউট অ্যানাদার সাবস্টেন্স, যেটাকে আমরা ডিসপার্স মিডিয়াম বলছি। বুঝা গেল? যে আমি ধরো যে কাদামাটির এক্সাম্পল যেটা নিয়েছিলাম, ধরো একটা বিকারে আমি কাদামাটি নিয়েছি, যেখানে কি জল আছে, আর এর ভিতরে যে মাটির সলিড পার্টিকেল যেটা আছে, সেটা এরকম ভাবে আছে। সলিড পার্টিকেলটা এই জলের ভিতরে ইনসলিবল,
ঘুলে যাচ্ছে না। আর এটা কি এই জলের ভিতর সাসপেন্ডেড অবস্থায় আছে। যেহেতু ঘুরছে না তার মানে কি ঘুরে বেড়াচ্ছে, সাসপেন্ডেড আছে। আর থ্রুআউট অ্যানাদার সাবস্টেন্স, যে অ্যানাদার সাবস্টেন্সটাকে কি বলছি, যেটাকে ডিসপার্স মিডিয়াম বলছি এটাকে। আর যেটা ইনসলিবল পার্টিকেল, যেটা সাসপেন্ডেড হয়ে আছে, এটাকে কি বলছি, ডিসপার্স ফেজ বলছি। ডিসপার্স মিডিয়াম, ডিসপার্স ফেজ। এর কিছু প্রপার্টি আমরা দেখে নিই কলোয়েডাল সলিউশনসের। ফার্স্ট প্রপার্টি যদি আমরা দেখি, টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট, টিন্ডাল এফেক্টটা কি, এর ভিতর দিয়ে যদি লাইট পাস করি, আমরা এই কলোয়েডাল সলিউশনসের যে ইনসলিবল পার্টিকেল আছে, এই এই পার্টিকেলগুলোকে আমরা দেখতে পাবো। ঠিক আছে। আর এই পার্টিকেলের গায়ে এই লাইটটা লেগে এদিক ওদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। তো একটা তো টিন্ডাল এফেক্ট দেখা গেল, আর একটা কি স্ক্যাটারিং। ঠিক আছে, স্ক্যাটারিং, স্ক্যাটারিংটা কি, এই লাইট বিক্ষিপ্ত হওয়াকে স্ক্যাটারিং বলা হচ্ছে। টিন্ডাল এফেক্টটা কি, ধরো একটা দিনের বেলায় ঘরের ভিতরে জানলা দিয়ে যে সূর্যের আলো ঢোকে, তো সেখানে দেখা যায় কি বাতাসের ধূলিকণাগুলো এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তো সেই ঘটনাকেই টিন্ডাল এফেক্ট বলা হয়। আর যে কারণে ওই ধুলোর পার্টিকেলগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা স্ক্যাটারিং বলবো। আকাশের রং নীল এই কারণেই দেখায় যে আকাশে যে ধুলোকণা আছে সেখানে সূর্যরশ্মি সব থেকে বেশি বিক্ষিপ্ত হয়, কি ব্লু লাইটটা সব থেকে বেশি বিক্ষিপ্ত হয়, যার কারণে আকাশকে আমরা নীল দেখতে পাই। আর একটা প্রপার্টি কি, ব্রাউনিয়ান মুভমেন্ট। ব্রাউনিয়ান মুভমেন্ট, এই যে সাসপেন্ডেড পার্টিকেল যেগুলো, এর মুভমেন্ট, এরা এই এই পার্টিকেলটা এই পার্টিকেলের সঙ্গে ধাক্কা খেয়ে, বা এই পার্টিকেলটা ডিসপার্স মিডিয়ামের কোনো একটা পার্টিকেলের সঙ্গে ধাক্কা খেয়ে যে র্যান্ডম মুভমেন্ট করে, এর র্যান্ডম মুভমেন্টকেই ব্রাউনিয়ান মুভমেন্ট বলা হয়। ঠিক আছে। 4 নম্বর প্রপার্টি আমরা কি দেখবো, কোয়াগুলেশন প্রপার্টি। আমরা এই কোলয়েডাল সলিউশনকে আমরা যদি কিছুক্ষণ রেখে দিই, তাহলে এই সাসপেন্ডেড পার্টিকেলকে ধীরে ধীরে নিচে থিতিয়ে পড়তে দেখবো। কিন্তু সেটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার, যে একদিন রেখে দিতে হবে কি দুদিন রেখে দিতে হবে, সেটা এই কোলয়েডাল সলিউশনসের উপর নির্ভর করবে। কিন্তু আমরা যদি এর ভিতর কিছু অ্যাডিটিভস অ্যাড করে দিই, কিছু সল্ট অ্যাড করে দিই, বা কিছু আয়োনাইজড সাবস্টেন্স যদি অ্যাড করে দিই, তাহলে এটা সঙ্গে সঙ্গেই থিতিয়ে পড়বে। এর কারণ কি, আচ্ছা, এখানে আমরা ট্রু সলিউশনসে দেখেছিলাম কি, যে এই পার্টিকেল, যেটা সলিড পার্টিকেল ছিল, তার ডায়ামিটার লেস দেন ইকুয়াল 1 ন্যানোমিটার ছিল। এই ক্ষেত্রে ডায়ামিটার কত হয়, কোলয়েডাল সলিউশনসে যে ডিসপার্স ফেজ থাকে তার ডায়ামিটার হয় 1 ন্যানোমিটার ডায়া 100 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের ভিতরে থাকে। কিন্তু আমি যদি এর ভিতরে কিছু অ্যাডিটিভস, যেমন লবণ যদি অ্যাড করে দিই, তাহলে লবণের যে আয়ন, সেটা একটা মলিকুলকে অ্যাট্রাক্ট করলো, এর সাইডে আর একটা মলিকুলকে অ্যাট্রাক্ট করলো,
এর সাইডে আর একটা মলিকুলকে অ্যাট্রাক্ট করলো, মিলে একটা বড় মলিকুল তৈরি করে এবং এটা সঙ্গে সঙ্গে নিচে থিতিয়ে পড়ে। এই যে ডিসপার্স মিডিয়াম আছে সেটা এই মলিকুলকে আর সাসপেন্ডেড অবস্থায় রাখতে পারে না, যার কারণে এটা থিতিয়ে পড়ে। কোয়াগুলেশনের একটা ভালো এক্সাম্পল হলো মোহনা। নদী যখন আহ, সমুদ্রের সঙ্গে মিশে যায়, সে যে মোহনায় যে বদ্বীপ তৈরি হয়, ডেল্টা তৈরি হয়, সেটা এই কারণেই তৈরি হয়। তো এটা মাথায় রাখবে যে কোয়াগুলেশনের জন্য মোহনাতে বদ্বীপ তৈরি হয়। চলো আরো কিছু জিনিস, এগুলোর সংজ্ঞা আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করে নিও। টিন্ডাল এফেক্ট ডিসকাস করলাম। Colloids scatter light due to their particle size, making the light beam visible in the medium. ঠিক আছে, স্ক্যাটার কেন করছে? ডিউ টু দেয়ার পার্টিকেল সাইজ। যেটা ট্রু সলিউশনস এর ক্ষেত্রে অনেক পার্টিকেল সাইজ অনেক ছোট ছিল, যার কারণে সেটা স্বচ্ছ ছিল, কারণ কি তারা লাইটকে স্ক্যাটার করে না। ঠিক আছে, টিন্ডাল এফেক্ট আর টিন্ডাল এফেক্টের কারণে স্ক্যাটারিং হয়। ঠিক আছে, বা স্ক্যাটারিং স্ক্যাটারিং এর কারণে টিন্ডাল এফেক্ট হয়। Coloid particles scatter sunlight producing phenomena like blue color in the sky। ঠিক আছে, ব্রাউনিয়ান মোশন কি ডিসকাস করেছি, কি coloid particle exhibits random motion due to collision with molecules of the dispersion medium। ঠিক আছে, র্যান্ডম মোশন এক্সিবিট করে, ঠিক আছে। কোয়াগুলেশন কি, colloid can be destabilized by adding electrolytes। ঠিক আছে, পিউরিফিকেশন এটা বলিনি। আহ, যে কোলোয়েডাল সলিউশনস কি কিভাবে পিউরিফাই করা যায়, ডায়ালিসিস, আমাদের ব্লাড এটাও একটা কোলোয়েডাল সলিউশন। ব্লাডকে পিউরিফাই করার উপায় কি, ডায়ালিসিস। ঠিক আছে, আলট্রা ফিল্টারেশন এবং সেন্ট্রিফিউগেশন, এই কটা উপায় কি কোলোয়েডাল সলিউশনসকে পিউরিফাই করা যায়। আমরা কিছু কোলোয়েডাল সলিউশনস দেখে নিই, তাদের নাম কি কোলোয়েডাল সলিউশনস এবং কি কিভাবে তৈরি হচ্ছে এটা দেখে নিই। কোলোয়েডাল সলিউশনস এর নাম লেখা হয়েছে, সেগুলো কি করে তৈরি হয়েছে, যেখানে ডিসপার্স ফেজ আর ডিসপার্স মিডিয়াম, এদের টাইপ এবং কিছু এক্সাম্পল এখানে লেখা হয়েছে। ঠিক আছে, এই চার্টটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এখান থেকে প্রচুরবার কোশ্চেন এসে গেছে আর ফিউচারও আসবে। দেখো, ডিসপার্স ফেজ প্রথম তিন ক্ষেত্রেই সলিড নিয়েছি, এবং ডিসপার্স মিডিয়াম মানে যার ভিতরে দ্রবীভূত হবে। ফার্স্ট সলিড, যদি সলিডে দ্রবীভূত হয় তাহলে সব থেকে ভালো এক্সাম্পল অ্যালয়। দুটো ধাতু মিক্সড করে অ্যালয় তৈরি করা হয়, যেখানে যে ধাতুটার পরিমাণ বেশি থাকে সেটা ডিসপার্স মিডিয়াম, এবং যে ধাতুটার পরিমাণ কম থাকবে, যে সলিডের পরিমাণটা কম থাকবে, সেটা ডিসপার্স ফেজ বলবো। ঠিক আছে, আমি যদি বলি স্টিল, ঠিক আছে, স্টিল যদি বলি তাহলে স্টিল কি কি দিয়ে তৈরি থাকে, মেনত কার্বন এবং আয়রন, দুটো সলিড পার্টিকেল দিয়ে স্টিল তৈরি হয়, যেখানে কার্বনের পার্সেন্টেজ থাকে 0.8 to 2%, এবং বাকিটা স্টিল থাকে, আয়রন থাকে। স্টিলের বিশেষত্ব কি, আয়রনে জং পড়ে যায় বা রাস্ট হয়ে যায়, স্টিলে কোনো রাস্ট হয় না। ঠিক আছে, তো এটা একটা স্টিল একটা অ্যালয়, যেটা দুটো সলিড পার্টিকেল দিয়ে তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি স্টিল, আয়রনটা এটা একটা ডিসপার্স মিডিয়াম হিসাবে কাজ করবে এবং কার্বনটা ডিসপার্স ফেজ হিসাবে থাকবে, আয়রনের ভিতর সাসপেন্ডেড থাকবে। ঠিক আছে, তাছাড়া আরো এক্সাম্পল যেমন কালার্ড গ্লাস, ঠিক আছে, যেসব রঙিন কাঁচ আছে সে সেটা, জেম স্টোন, যেসব রত্ন আছে, পান্না, আরো
কি কি জেমস্টোনের নাম আছে যেগুলো বিভিন্ন কালারের হয়, কোরাল থেকে তৈরি হয়, সেসব জেমস্টোনগুলো সেটাও একটা কলোইডাল সলিউশনসের উদাহরণ, যাকে সলিড সল বলা হয়, যেটা দুটো সলিড দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তারপর সলিড যদি লিকুইডের ভিতর সাসপেন্ডেড থাকে তাকে আমরা সল বলবো। ঠিক আছে, যেমন কি পেইন্ট, মাড, মিল্ক অফ ম্যাগনেসিয়া, সোনা বা রূপোর যে জল চড়ানো হয় তো সেটা কি গোল্ড সল, সিলভার সল, সালফার সল, এগুলো সলিড লিকুইডের ভিতরে সাসপেন্ডেড থাকে, তাকে আমরা সল বলছি। ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত MgOH2। পরের তিনটে ক্ষেত্রে আমি লিকুইড অ্যাজ এ ডিসপার্স ফেজ নিচ্ছি। লিকুইড যদি সলিডে সাসপেন্ডেড থাকে, ডিসপার্স মিডিয়ামটা সলিড, তাহলে কি তৈরি করছে? জেল। লিকুইড সলিডের ভিতরে সাসপেন্ডেড, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, জেল। তাহলে এর এক্সাম্পল কিছু জেলি, বাটার, চিজ। লিকুইডে সাসপেন্ডেড ইমালশন, বহুবার এক্সামে চলে এসেছে। লিকুইডে সাসপেন্ডেড সেই কোলয়েডাল সলিউশনসকে কি বলা হয়? ইমালশন বলা হয়, যেমন মিল্ক, মেয়োনিজ। ঠিক আছে, যদি এছাড়া আরো এক্সাম্পল কি তেল জল বা দুধ জল, এটাও ইমালশনের এক্সাম্পল। যে এরকম প্রশ্ন আসে যে দুধে যদি জল মিশানো হয় তাহলে কি টাইপের সলিউশনস তৈরি হয়? ঠিক, সেটা হেটেরোজেনাস সলিউশনস তৈরি হয়। ইনডাইরেক্ট ভাবে এই কোশ্চেন চলে আসে। অনেক অনেক জায়গায় লেখা থাকে হোমোজিনিয়াস মিক্সচার তৈরি হয়, হেটেরোজিনিয়াস মিক্সচার তৈরি হয়, কোনটা হবে? তো এটা কোনোভাবেই হোমোজিনিয়াস, দুধ যদি জলে মিশানো হয় তা সেটা হোমোজিনিয়াস মিক্সচার হবে না। অনেকেই হোমোজিনিয়াস মিক্সচারটাকেই ঠিক করে চলে আসে, সেটা হেটেরোজিনিয়াস মিক্সচার হবে। কারণ কি? সেটা একটা ইমালশন তৈরি হচ্ছে। ইমালশনটা কি? ইমালশনটা হচ্ছে কোলয়েডাল সলিউশনস, আর কোলয়েডাল সলিউশনস কি? একটা হেটেরোজিনিয়াস মিক্সচার। লিকুইড যদি গ্যাসে দ্রবীভূত থাকে তাহলে কি হচ্ছে? অ্যারোসল তৈরি হচ্ছে। সলিড যদি গ্যাসে দ্রবীভূত থাকে তাহলেও অ্যারোসল তৈরি হচ্ছে। লিকুইড যদি গ্যাসে দ্রবীভূত থাকে তাহলেও অ্যারোসল তৈরি হচ্ছে। তো সলিড যখন গ্যাসে দ্রবীভূত থাকে সেই অ্যারোসলের এক্সাম্পল স্মোক, ডাস্ট ইন এয়ার। লিকুইড যখন গ্যাসে দ্রবীভূত হচ্ছে সেই অ্যারোসল এক্সাম্পল কি মিস্ট, ফগ, স্প্রে বা মেঘ। এক্সাম্পল আসে মেঘ কি টাইপের কলোয়েডাল সলিউশন, সেটা অ্যারোসল হবে। গ্যাস যদি সলিডে দ্রবীভূত থাকে তাহলে সলিড ফোম তৈরি হয়, যেমন জামা পাথর, পিউমিক স্টোন, ফোম রাবার, কেক। আমরা যে কেক খাই সেটা গ্যাস সলিডে দ্রবীভূত থাকে। ঠিক আছে, গ্যাস যদি লিকুইডে দ্রবীভূত থাকে তাহলে ফোম, তাকে শুধু ফোম বলছি, যেমন শেভিং ক্রিম, সোডা ওয়াটার একটা ফোম। ঠিক আছে, এরপর আমরা কোলয়েডাল সলিউশনসকে কি করে পৃথক করা হয় সেইগুলো দেখব। সেপারেশন অফ মিক্সচারকে কিভাবে সেপারেট করা যায় তার কিছু প্রসেস আমরা দেখব এখানে। তো ফার্স্ট প্রসেস কি? সাবলিমেশনটা কি? দ্য প্রসেস হোয়ার এ সলিড চেঞ্জেস ডাইরেক্টলি ইনটু ভেপার উইদাউট বিকামিং লিকুইড। আমরা এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম কি মেটারের যে 5টা স্টেট এবং মেনুতে যে আমরা 3টে স্টেট দেখতে পাই, সলিড, লিকুইড, গ্যাস, তারা কিভাবে চেঞ্জ হয়? সলিডকে হিট করলে লিকুইড হয়, লিকুইডকে হিট করলে গ্যাস হয়। কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে, যেমন এখানে এর সাবলিমেশন টাইপ ম্যাটেরিয়াল কিছু, যেমন যদি বলি কর্পূর, ন্যাপথলিন আর ড্রাই আইস। এই যে সলিড পার্টিকেল, একে যদি আমি হিট করি তো ডাইরেক্টলি এটা কি হবে? ভেপার হয়ে যাবে। তো
এই টাইপের কিছু ম্যাটেরিয়াল যদি মিক্সড অবস্থায় থাকে তাহলে আমি তাকে ডাইরেক্টলি হিট করব এবং কি যে যেটা সাবলিমেশন টাইপের যে ম্যাটেরিয়াল সেটা উদ্বায়ী হয়ে যাবে। তার প্রসেস, পরের প্রসেস কি? সেন্ট্রিফিউগেশন, সেপারেট components based on density difference under high speed rotations। ঠিক আছে, তো কি হয়, একটা সিলিন্ডার নেওয়া হয় যার ভিতরে যে মিক্সচার সেটাকে অ্যাড করে এটাকে অনেক হাই স্পিডে রোটেট করা হয়, যার কারণে এদের ভিতর ডেন্সিটি ডিফারেন্স হয়। যেটা হেভি হেভি টাইপের মেটাল সেটা সিলিন্ডারের গায়ে গিয়ে জমা হবে এবং যেটা লাইট ওয়েট মেটেরিয়াল সেটা সেন্টারের দিকে থাকবে। তো এইভাবে দুটো মেটেরিয়ালকে আলাদা করা যায়। তো এর কিছু এক্সাম্পল দেখো, সেপারেট ক্রিম ফ্রম মিল্ক, যেটা ডেয়ারি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। ঠিক আছে, আইসোলেট প্লাজমা ফ্রম ব্লাড, ব্লাডের প্লাজমা আলাদা করে সেই প্লাজমা বিভিন্ন টাইপের টেস্টিং করা হয়, যেটা মেডিকেল ইন্ডাস্ট্রিতে খুব ইউজ হয়। ঠিক আছে, অ্যাপ্লাইড ইন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। ঠিক আছে, এনহ্যান্স পিউরিটি অফ মেটালস, যেটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে খুব ইউজ করা হয় মেটালের পিউরিসিটি বাড়ানোর জন্য। আরেকটা এখানে লেখা হয়নি কি, ইউরেনিয়াম এনহ্যান্সিং কোয়ালিটি অফ ইউরেনিয়াম U-235। ইউরেনিয়াম ওর, ইউরেনিয়াম ওরটা কি? পিচ ব্লেন্ড। পিচ ব্লেন্ড যেখানে ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238 এই দুটোই মিক্সড থাকে, কিন্তু ইউরেনিয়াম যেটা আমাদের কাজে লাগে সেটা মেনত ইউরেনিয়াম 235। তো এটাকেও এই সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে আলাদা করা যেতে পারে, যেটা একটা সিলিন্ডারের ভিতর ভরে ফার্স্ট ফার্স্ট অফ অল পিচ ব্লেন্ডকে পিউরিফাই করা হয় এবং সেই পিচ ব্লেন্ড থেকে আহ, আহ, এটাতে যে ইউরেনিয়াম U-235 এবং 238 এর যে মিক্সচার থাকে সেটাকে সিলিন্ডারের ভিতর ভরা হয় এবং ভেরি হাই স্পিডে রোটেট করা হয়। আর ইউরেনিয়াম 238 যেহেতু খুব এটা হেভি মেটাল, এটা সিলিন্ডারের সারফেসে গিয়ে জমা হয় আর ভিতরে পড়ে থাকে কি ইউরেনিয়াম 235। এইভাবে ইউরেনিয়াম ওরকে পিউরিফাই করা হয়। পরেরটা দেখে নাই। আচ্ছা, আমরা সেপারেশন অফ মিক্সচারের পরের টাইপগুলো দেখে নিই। ডিস্টিলেশন প্রসেস। ডিস্টিলেশনের কতগুলো প্রসেস আছে: সিম্পল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ভ্যাকুয়াম ডিস্টিলেশন এবং স্টিম ডিস্টিলেশন। তো এগুলো দেখে নিই। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে কি হয়, যে ক্রুড অয়েলের রিফাইন ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে করা হয়। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন তখনই করা হয় যখন যে সাবস্টেন্সগুলো মিক্সড আছে তাদের ভিতরে বয়লিং পয়েন্টের ডিফারেন্স অনেকটাই কম, সাধারণত লেস দ্যান লেস দেন 30 ডিগ্রি। এরকম যদি ডিফারেন্স থাকে তো সেক্ষেত্রে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সব থেকে কার্যকরী। প্রডিউস ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লাইক অক্সিজেন এবং নাইট্রোজেন, সেপারেট ভেরিয়াস অ্যালকোহল। ঠিক আছে, ভ্যাকুয়াম ডিস্টিলেশন কোথায় করা হয়? যেখানে কি যে বয়লিং পয়েন্ট, যে মিক্সচারগুলো রয়েছে সে বয়লিং পয়েন্ট যেতে যেতেই মিক্সচারটা ডিকম্পোজ হয়ে যায়, সেক্ষেত্রে ভ্যাকুয়াম ডিস্টিলেশন করা হয়। যেমন যদি বলি একটা এক্সাম্পল, গ্লিসারিন, যে ইন্ডাস্ট্রিয়াল গ্লিসারিন আছে, গ্লিসারিনের যে বয়লিং পয়েন্ট অ্যাবাউট
280 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি যদি একে নর্মাল ডিস্টিলেশনে আলাদা করতে চাই, তো মোটামুটি 200 ডিগ্রি এর উপর যেতে যেতেই গ্লিসারিনটা ডিকম্পোজ হতে শুরু করে। তো সেই ক্ষেত্রে আমি একে কি করবো, ভ্যাকিউম ডিস্টিলেশন করব। এরকম আরো অনেক এক্সাম্পল আছে যেগুলো কি ভ্যাকিউম ডিস্টিলেশন করা হয়। তো এর এক্সাম ইউজটা কোথায়? ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে করা হয়, রিফাইন হেভি পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, আর কসমেটিক ম্যানুফ্যাকচারেও এটা করা হয় ফর প্রিজার্ভ এসেন্সিয়াল অয়েলস। আমি এখানে ডিস্টিলেশন প্রসেসটা একবার বলে দিই। ধরো একটা ফ্লাক্সে কিছু সাবস্টেন্স রয়েছে, যেখানে দুটো মিক্সচার, মিক্সচার এ আর মিক্সচার বি, এদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স মোর দেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি একে সিম্পল ডিস্টিলেশন প্রসেসে আলাদা করতে পারবো। তো সিম্পল ডিস্টিলেশন প্রসেসটা কি? এখানে একটা থার্মোমিটার থাকবে, এখানে একটা থার্মোমিটার থাকবে, এখানে একটা কুল্যান্ট থাকবে, যেখানে এক সাইড থেকে কুল্যান্ট ইন হচ্ছে আর এক সাইড থেকে কুল্যান্ট আউট হচ্ছে। আর এটা ফ্লাক্সের ভিতরে দুটো মিক্সচার আছে এ এবং বি, যার বয়লিং পয়েন্টের ডিফারেন্স 30 ডিগ্রির বেশি। তো আমি যদি একে হিট করি, তাহলে যার বয়লিং পয়েন্টটা কম, ধরো আমি মনে করি এ এর বয়লিং পয়েন্ট 70 ডিগ্রি সেন্টিগ্রেড, বির বয়লিং পয়েন্ট 110 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এ যেহেতু এর বয়লিং পয়েন্টটা কম, এ আগে ভেপারাইজ হবে এবং আগে আর ভেপারাইজ হয়ে এই এই নালি দিয়ে যেতে তালে থাকবে, এবং যেহেতু এখানে কন্ডেন্সার আছে, এখানে যখনই যাবে আবার সে লিকুইড হয়ে যাবে এবং লিকুইড হয়ে এই ফ্লাক্সে গিয়ে জমা হবে এ, অনলি এ। আমি এখানে যেহেতু থার্মোমিটার লাগানো আছে, আমি টেম্পারেচার দেখতে পাবো। যখনই 70 ডিগ্রি হয়ে যাবে, আমি বার্নারে যে আমি হিট দিচ্ছি, হিটটাকে স্টেবল করে দেবো, যাতে এই এখানে টেম্পারেচারটা 70 ডিগ্রির বেশি না হয়। তো এটা একটা ডিস্টিলেশন প্রসেস, সিম্পল ডিস্টিলেশন প্রসেস। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে কি হবে? ধরো এ 70 ডিগ্রি সেন্টিগ্রেড, বি 90 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি দুটো মলিকুল নিয়েই আমি এক্সাম্পল দিচ্ছি, দুটো সাবস্টেন্সেরই এক্সাম্পল দিচ্ছি। এইখানে যে হরাইজন্টাল চেম্বারটা রয়েছে, এটা সিম্পল না থেকে এরকম কাটা কাটা থাকবে। যেহেতু এর বয়লিং পয়েন্টটা কাছাকাছি, 90 ডিগ্রি কম, 90 ডিগ্রি থেকে কম, তো এ আগে উদ্বায়ী হবে এবং এ আগে গিয়ে এখানে যাবে, আর বি সঙ্গে বিও যেতে তালে থাকবে। কিন্তু কি হবে, এটা যেহেতু এখানে প্লেট প্লেট করা আছে, এ এই প্লেটের গায়ে এর হিটটাকে ছাড়বে এবং
আহ, এই পয়েন্টে পৌঁছানোর আগেই এটা আবার কনডেন্স হবে এবং এখানেই ড্রপ করে যাবে এবং এখানে শুধু আমি বি কে পাবো। আমি টেম্পারেচার থেকে দেখতে পাবো যখনই বি এখানে পৌঁছাবে, এ টেম্পারেচার 90 ডিগ্রি শো করবে, আমি এবং তখনই এখানে হিট দেওয়াটা কন্ট্রোল করব। আর সেম প্রসেসে আমি এখানে শুধু বি কে পাবো, এ কে পাবো না। স্টিম ডিস্টিলেশন, ভ্যাকিউম ডিস্টিলেশনটা আগে বলে দিই। ভ্যাকিউম ডিস্টিলেশন কি হবে, আমি এখানে একটা পাম্প লাগিয়ে দেবো। পাম্প দিয়ে আমি এর ভিতরে যে এয়ার আছে, এয়ারটাকে সাক করাবো যাতে এয়ার প্রেশার এখানে রিডিউস হয়। আর যেহেতু বয়লিং টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার, আমি প্রেশার যদি রিডিউস করি টেম্পারেচারও রিডিউস হবে। সেই ক্ষেত্রে কি হবে, যদি ধরো আমি যেমন বলেছিলাম গ্লিসারিন, গ্লিসারিনটা অনেক কমেই ভেপারাইজ হতে শুরু করবে এবং আমি এখানে গ্লিসারিনকে এইভাবে সেম প্রসেসে এখানে গ্লিসারিনটা পেয়ে যাব। শুধু কি একটা পাম্প লাগাতে হবে আমাকে এর এয়ার প্রেশারটাকে রিডিউস করার জন্য। স্টিম ডিস্টিলেশনটা বলে দিই। স্টিম ডিস্টিলেশন সেই ক্ষেত্রে করা হয় যেসব কম্পাউন্ড ওয়াটারে ইনসলিবল কিন্তু স্টিমে সলিবল, সেই সব কম্পাউন্ডকে আলাদা করার জন্য স্টিম ডিস্টিলেশন ইউজ করা হয়। এরকম কিছু কিছু কম্পাউন্ড যেমন মোস্টলি অ্যারোমেটিক কম্পাউন্ড হয়, যেমন এখানে আমি লিখেই রেখেছি অ্যানিলিন। এটা একটা অ্যানিলিন, এটা বেনজিন বলা হয় এবং তার সঙ্গে যদি NH2 গ্রুপ যুক্ত থাকে তাকে আমরা অ্যানিলিন বলবো। বেনজিন বলা হয়, তার সঙ্গে যদি NO2 গ্রুপ যুক্ত থাকে তাকে আমরা নাইট্রোবেনজিন বলবো। এবং ক্লোরোটলুইন, এটা টলুইন, এর সঙ্গে যদি একটা ক্লোরিন যুক্ত থাকে তাহলে ক্লোরোটলুইন। এই কটা মেনত এরা ওয়াটারে ইনসলিবল কিন্তু স্টিমে সলিবল। এদের এইসব কম্পাউন্ড আলাদা করার জন্য আমি কি করব, এই যে মিক্সচার আছে এর ভিতর দিয়ে স্টিমকে পাস করাবো, তাহলে স্টিমের সঙ্গে এই কম্পাউন্ডগুলো চলে আসবে। পরে এদেরকে ডিস্টিলেশন প্রসেসের মাধ্যমে বা কনডেনসেট করলে পারে আমি এটাকে পেয়ে যাব, যেটা থাকবে সেটাকে পেয়ে যাব। তো এর এক্সট্রাক্ট অ্যারোমেটিক কম্পাউন্ড, ফ্রেগমেন্টস অফ পারফিউম, পারফিউমের ফ্রেগমেন্ট বজায় রাখার জন্য এই স্টিম ডিস্টিলেশন প্রসেসে এই ফ্রেগমেন্টগুলোকে আলাদা করা করা হয়। ফুড প্রসেসিংয়েও এই প্রসেস কাজে লাগে, ফুডে বিভিন্ন স্বাদ আনার জন্যে এই প্রসেসের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়।